ভ্যাকসিন ক্যাম্পেইন 2023 সালে করা হয়েছে। এখন আবার এই গত এপ্রিল মাসের 5 তারিখে আবার গণটিকা দেওয়া শুরু হয়েছে। সুতরাং এটা রেজাল্ট এখন পাবেন না, আগের যে রেজাল্ট সেটা এখন পাচ্ছেন। এখন বলছেন যে 2.5 মাসে আপনার স্বাস্থ্য সেবাকে আমরা কতটা উন্নত করতে পারলাম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু হামের এই টিকা যারা পায়নি তাদের সংক্রমিত হতেই পারে, এখন আমরা 5 তারিখের পর থেকে দেওয়া শুরু করেছি হামের টিকা। এখন আমরা বলছি যে স্বাস্থ্য খাতকে উন্নত করতে হলে আমাদের আগে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, যে আমরা ঢাকাকে কেন্দ্র না করে এই যে উপজেলা ভিত্তিক যে স্বাস্থ্য ব্যবস্থা, যেমন বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষায়িত হসপিটাল, এগুলো উপজেলা ভিত্তিক, এবং এইসব করতে গেলে জিডিপির অন্তত 5% টাকা আমরা এবার বাজেটে আমাদের মানে বরাদ্দ করব। আচ্ছা, যে গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট আছে এখান থেকে আমরা 5% টাকা দিব, এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। আরেকটা কথা বলা হচ্ছে যে আমাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো যখন যেগুলো 50-25 শয্যা বিশিষ্ট, এগুলোকে আরো একটু বেশি বাড়াবো। নতুন কোনো হসপিটাল তৈরি করার পরিকল্পনার ব্যাপারে বিএনপি একটা স্পষ্ট কথা বলেছে যে একটা হসপিটাল তৈরি করতে নতুন আধুনিক 5-6 বছর লাগে। কিন্তু আমাদের যে বর্তমান হসপিটালগুলো আছে এইগুলোকে যদি আমরা সুন্দর রাখতে পারি, এর সাথে যদি আমরা বেসরকারি যে হসপিটালগুলো আছে প্রাইভেট, এর সাথে একটা পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা প্রজেক্ট করতে পারি, যে মনে করেন একটা উপজেলায় 50টা আপনার সিট আছে, কিন্তু দেখা যাচ্ছে রোগী 52 জন, তাহলে ওই 2 জন রোগী কোথায় যাবে? ওই 2 জনকে যদি আমরা পাশে কোনো প্রাইভেট হসপিটাল থাকে সেখানে পাঠাই দিই, এবং ওই টাকাটা তখন সরকারে বহন করতে হবে, যেহেতু ওই টাকা তখন সরকারকে বহন করতে হবে। এইভাবে একটা আমরা প্রকল্প হাতে নিয়েছি। সুতরাং 2.5 মাসে আপনি দৃশ্যমান যেটা দেখবেন সেটা হলো যে আমরা আমাদের স্বাস্থ্যসেবাকে উপজেলা কেন্দ্রিক, ইউনিয়ন কেন্দ্রিক করছি। ঢাকাকে শুধু ঢাকায় আসলে বিশেষজ্ঞ চিকিৎসা পাওয়া ভালো চিকিৎসা তা না, এটাকে আমরা ডিসেন্ট্রালাইজেশন, এটা একটা আমরা পদক্ষেপ নিয়েছি এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছি। এবং সবচেয়ে বড় হলো যে প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি 1 লক্ষ। তার মধ্যে আমাদের এই যে মেয়েদেরকে 80% মেয়েদেরকে আমরা নিয়োগ দিব। এরা কিন্তু কেয়ার গিভার, দে আর নট ডক্টর আর নার্স, দে আর কেয়ার গিভার। যে প্রাথমিকভাবে ওই যে বাড়ি যায় আপনার টিকা দেওয়া, তারপরে স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া, ছোটবেলায় আগে কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য আপা বলতাম আমরা যাদেরকে। এই সমস্ত আমরা উদ্যোগ নিয়েছি এবং এগুলো শুরু হয়েছে। সুতরাং আপনাকে আরো একটু অপেক্ষা করতে হবে টোটাল স্বাস্থ্যের একটা আমাদের পরিকল্পনা দৃশ্যমান হতে। সেই যে পরিকল্পনার কথা আমি রহিম হোসেন প্রিন্স আপনার কাছে যাই, আপনার কাছে প্রশ্নই রাখতে চাই যে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখলেন দীর্ঘ নির্বাসিত জীবনের পর, তখন তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। প্রধানমন্ত্রী হিসেবে তিনি 2.5 মাস আগে শপথ নিয়েছেন, ওনার সেই পরিকল্পনার দৃশ্যমান অংশটুকু কতটুকু দেখতে পাচ্ছেন আপনি? আপনাকে ধন্যবাদ। না, যে আপনি আমাদের প্রধানমন্ত্রীর যে প্ল্যানের কথা বললেন ওটা কিন্তু পুরোপুরি, অন্তত পক্ষে এখনো পর্যন্ত কি সেটা তো সবটা আমি তো জানা যায়নি পত্রিকার মাধ্যমেই যতটুকু। উনি হয়তো কোনো বিষয়ে যে উদ্যোগ নিচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাই। তা আমি অন্যটা বাদ দিয়ে, হ্যাঁ কৃষি এবং অন্য জায়গায় আছে, কিন্তু এক একটা ধরে আমার বিবেচনায় যে একটা মনে রাখতে হবে, খালি একটা উদ্যোগ নিলাম, উদ্যোগ তো নিতেই হবে, শুরুটা তো করতে হবে, কিন্তু লং টার্ম তার এফেক্টটা কি, পরবর্তী পদক্ষেপগুলো কি, এটা বিবেচনা করেই আপনাকে যেতে হবে। না হলে কিন্তু এটা শুধুমাত্র সাময়িক কাজ এবং প্রচার সর্বস্ব হয়ে যাবে। তা আমি আশা করব সেটা হবে না। আমি একটু এই হাম প্রসঙ্গ ক্রমে নিয়ে এই জায়গাটায় আসি। দেখেন, হামের বিষয়টাকে একটু যদি বিবেচনা করি তাহলে এটা এনারা যেটা বলেছেন যথার্থই, যে আমাদের দেশে আমাদের কিন্তু এই টিকাদানটা এটা একটা অভূতপূর্ব সাফল্য, এবং এত মানে একদিনে এই পরিমাণ আমরা দিতে পারি, এটাও কিন্তু একটা বিরাট বিষয়। এবং এই ঘটনাগুলির মধ্য দিয়ে যেটা হয়েছে দেখবেন, এখন আমাদের কিন্তু মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে, তার অন্যতম কারণ মৃত্যু হার কিন্তু কম। তাহলে এই যে একটা পজিটিভ জায়গা ছিল হামে, এটা আমাদের এই যে সাংবাদিক নেতা তিনি তো বললেনই, যেটাকে কারেক্টলি বলেছেন, যে হামের যে ঘটনা এইটা তো মানে কল্পনাই করা যায় না।
তাহলে আমাদের এর থেকে শিক্ষা নিয়ে এক একটা ঘটনা, হ্যাঁ মার্চ থেকে শুরু হয়েছে কিন্তু এখনও শেষে আইসিইউ যে জটিলতাগুলো, এইটাকে আমি মনে ক্ষিপ্রতার সাথে সরকারের একটা বিশেষ ভূমিকা নেওয়া উচিত। এবং আরেকটা কাজ করা উচিত যে প্রতিদিন, যেমন কোভিডের সময় আমরা একটা দৈনন্দিন একটা হিসাব নিকাশ দিতাম না, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমি বলছি যে এই সংকট উত্তরণের জন্য একটা সিরিয়াস ড্রাইভ দেওয়াটা দরকার। তাহলে সেইটা যদি যায়, তাহলে এই অভিজ্ঞতার থেকে ভিত্তি করেই সরকার, আমাদের এমপি সাহেব যে কথাগুলো বললেন যে এই পজিটিভ পদক্ষেপগুলো যদি হয়, আমরা দেখতে চাই কোথায় কি দাঁড়াবে, সেই জায়গাটা আমরা যাওয়ার জায়গা যাব, যদি এইটাকে একটা অভিজ্ঞতার দিকে বিবেচনা করে আমরা যেতে পারি, তাহলে শিক্ষাটা নেব কিনা এইটা একটা হচ্ছে বড় ব্যাপার। আরেকটা জিনিস আমি ছোট করে যদি বলি, দেখেন আমাদের প্রকৃতপক্ষে এই যে এবারের শেষে যেটা আসলো আইসিইউ সংকট, তারপর আপনাকে তো এটা লাগবে, কারণ অনেক জায়গায় প্রাথমিকভাবে অনেক কিছু কিন্তু করার মতো, সহযোগিতা করার মতো নানা জায়গা এখন আছে। আমরা কিন্তু মনে রাখতে হবে, আজ থেকে 20 বছর আগে যে পদ্ধতির মধ্য দিয়ে চলতাম, আমাদের কিন্তু এখন যে অগ্রগতির জায়গায় চলে আসছে সেইটা বিবেচনা করতে হবে। অবশ্যই একটা কারেক্ট তথ্য দরকার, তার জন্য আমাদের যদি সুযোগ থাকে সেই কর্মী নিয়োগ করে সেই তথ্যপত্র আনলাম, কিন্তু এখন আমাদের খাদ্য অভ্যাস থেকে শুরু করে পরিবেশ, নানা কারণে মানুষের মধ্যে যে জটিল পরিবেশ পরিস্থিতিগুলো রয়ে গেছে, তার জন্য কিন্তু উন্নততর চিকিৎসার জায়গাটা একটা প্রধান বিষয়। তা সেইটা আমাদের একটা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স, অন্যান্য জায়গাগুলো যেটা আছে উপজেলা, এই জায়গাগুলো সেটা দেখতে হবে। এবং এই আর একটা অভিজ্ঞতার কথা বলি, এটা মনে রাখবেন, অনেক সময় বরাদ্দ দিলেন, বরাদ্দটা যদি খালি বিল্ডিংয়ের কাজে হয় বা খালি মেশিনারি যে হয়, তাহলে কিন্তু আপনার সমাধান নাই। কেন আপনি একটু খেয়াল করেন, বিল্ডিং হলে তো আর আপনি রোগী রাখতে পারবেন না, বা একটা মেশিনারি দিলেন, ওটা চালানোর মতো লোক নাই। বহু জায়গায় অতীত দিনে দেখবেন এত মেশিনারিজ আছে, চালানোর লোক নাই, ওটা জং ধরে শেষ হয়ে গেছে। সুতরাং আমি বলছি যে প্রত্যেকটা বিষয়ে অভিজ্ঞতা নিয়ে যে অঞ্চলে যে প্রয়োজন সেইটা অগ্রাধিকার দিয়ে, এবং কেন্দ্রে যেটা প্রয়োজন সেটা স্বাস্থ্য বিশেষজ্ঞ সহ এটা একটা গবেষণার মধ্য দিয়েই সেই পদক্ষেপ নেওয়াটা দরকার বলে মনে করি। তবে অন্য আলোচনার থেকে এখন আলোচনা, আমরা সবচেয়ে খুশি হব যে ক্যাম্পেইনটা চলছে, এই ক্যাম্পেইনটা আরো যদি ট্রান্সপারেন্ট হয় কোথায় কি হচ্ছে, এবং এই যে আইসিইউর অভাবে আজকে যে কান্নাকাটি যে ঘটনাগুলো ঘটছে, এইটাকে একটা বিশেষ ব্যবস্থা হবে না। এই যে ওনার কাছে যেটা শুনলাম যে তাৎক্ষণিকভাবে যে জিনিসটা অতি জরুরি, যেমন এটা বললাম যে উনি, এটা আগেও শুনেছি কিন্তু আমি জানি না মূল মডেলটা কি, কিন্তু জেনারেল ফর্মে যদি হয় আমি খারাপ দেখি না। যে কথার কথা, ধরেন উদাহরণ দিই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এইখানে ধরে নিলাম যে রোগী একটা 75 জন গেল, কিন্তু সংশ্লিষ্ট সিট আছে হয়তো 60 জন, তাহলে বাকি 15 জন থেকে এখানে যে লাইন আপ আছে দ্রুত ওই রকম একটা জায়গায় ওনারা ট্রান্সফার করলেন, এবং এই 15 জনের দায়ভার সরকার বহন করলো, হতে পারে। কিন্তু আমি বলছি যে সেইটা তো দ্রুত, আপনি অন্যটা পরে বড়টা করেন, কিন্তু হামের বিষয়টা কেন আইসিইউ, তাহলে সংকটের কথা আমরা শুনবো, কারণ অন্য জায়গাগুলো তো আছে, মানে আইসিইউ আছে, আমি আইসিইউ আছে বলছি, হ্যাঁ, তাহলে আমি বলছি সেই লিঙ্কটা এইটার মধ্যে দিয়ে যদি করার কাজটা আমরা শুরু করতে পারি, তাহলে এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো পজিটিভ কাজ করতে চায় সরকার, সেটাও কিন্তু সে ভালোভাবে করতে পারবে। তা আমরা এইখানে হাম নিয়ে আর কোনো কথা শুনতে চাই না, আর এইটা করতেই হবে। সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইউনিসেফ আজকেও দেখলাম তারা বলছে যে তারা ইউনূস সাহেবকে যে পরামর্শ দিয়েছিল তারা এটা গ্রহণ করে নাই, সুতরাং এই দায় তাদেরকে বহন করতে হবে। এর জন্য একটা যে কমিটি করার প্রস্তাব করছে, আমি এটার সাথে একমত, যেটা একটা বিশেষ কমিটি করতে হবে, এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে এটা শাস্তির আওতায় আনতে হবে। এই 300-র উপরে মৃত্যু, এটা কোনোভাবে শিশু মৃত্যু, আমি আসলে মানে যদি আপনার কথাটা সহজ মানে সরলীকরণ করে একেবারে বলতে চাই, তাহলে সরকারি বেসরকারি সকল উদ্যোগকে একটা সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার বা এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। আমি আরেকটু জানতে চাই কাদের গনি চৌধুরী, আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে জানতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা যে অব্যবস্থাপনার কথা আমরা বললাম, করোনার সময়ের আমরা দেখেছি, এখন কি ওই জায়গাগুলো থেকে আমরা কিছুটা হলেও উতরে আসতে পেরেছে কিনা? আমার কাছে কি বিরতির আগে প্রশ্নটি রাখা সম্ভব হবে, না বিরতির থেকে এসে প্রশ্নটি করব? একটা বিরতির পরে এসে আপনার কাছে প্রশ্নটি রাখবো। দর্শক, একটা বিরতির পরে এসে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর জানবো। থাকুন দেশ সাম্প্রতিকের সাথে, ফিরছি এক্ষুনি।
বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনীতি, জনপ্রত্যাশা ও দায়বদ্ধতা নিয়ে কথা বলছিলাম আমরা। আমি কাদের গণি চৌধুরী আপনার কাছে তাড়াতাড়ি মানে দ্রুত চলে যেতে চাই, কারণ সময় আমার কাছে হাতে একেবারেই নেই। আমি স্বাস্থ্য বিষয়টি নিয়েই আলোচনা করতে চাই আপনার সাথে। আমরা এর আগে দেখেছি করোনার সময় ভুয়া সনদ, সার্টিফিকেট, নানা রকমের নকল মাস্ক, বিভিন্ন রকমের দুর্নীতির বিষয়গুলো আমরা দেখেছি। যেমনটা রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে এই হামের এই বিষয়টি, প্রাদুর্ভাবের এই বিষয়টি মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগেই সরকারি বেসরকারি উদ্যোগে বা পর্যায়ে এক ধরনের উদ্যোগ নেওয়া, সমন্বয় করে একটা উদ্যোগ নেওয়া দরকার, এমনটা বলছিলেন। এই ক্ষেত্রে আমরা কোনো দুর্নীতি দেখব না, এই প্রত্যাশা কি রাখতে পারি? আশা করছি। এখন তো সরকারের চেষ্টা আছে, তারপরও একদিনও তার দুর্নীতি আপনার দমন করা সম্ভব নয়। তবে আমার কাছে মনে হচ্ছে সরকারের আন্তরিকতা আছে, এই দিক দিয়ে হতে পারবেন। আর যে জিনিস বললেন আপনি দেখে স্বাস্থ্য ব্যবস্থার যে কথাটি আপনি শুধু, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের খুব উন্নত নয়। যদি আমার স্বাস্থ্য ব্যবস্থা উন্নতরও, প্রতি বছর 8 লাখ লোক বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেত না। অবাক হবেন, এই যে 8 লাখ লোক যায়, এর 53% যায় শুধুমাত্র রোগ নির্ণয়ের জন্য। অর্থাৎ আমাদের রোগ নির্ণয়েরই অবস্থা নাই। কি অবস্থায় আমরা আছি? আমরা সব সময় বলি কতগুলো হসপিটাল তৈরি করলে তো সুন্দর সুন্দর হবে না। আমাদের এখান থেকে লোকগুলো কেন বিদেশে চলে এসে দেখতে হবে? আমাদের প্রতি বছরে 10,000 কোটি টাকা শুধু চিকিৎসার বিদেশে চলে যায়। 5 হচ্ছে আমার টাকাটা, এই টাকাটা চলে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন ক্যান্সার, একটু ক্যান্সার ধরে বলে বিদেশ স্যার আমরা এখানে কোনো কিছু, একটু আপনার হার্টে কোনো রোগ হলে কিংবা কিডনির সমস্যা হলে বিদেশে চলে যায়। এখন তো সবচেয়ে বেশি যাচ্ছে চেকআপের জন্য। এটা আমাদের কোনো বড় ব্যর্থতা। ভারত যদি পারে আমি কেন পারবো না? মালয়েশিয়া যদি পারে আমি কেন পারবো না? থাইল্যান্ড যদি পারে আমি কেন পারবো না? তো এই বিষয়গুলো দিয়ে আমার মনে হয় সরকারের সময় নেই, সরকারের একটা প্ল্যান থাকা উচিত। আমি বিশ্বাস করি বর্তমান যে সরকার সে তারা এই ব্যাপারে চিন্তা করবেন। অবশ্যই। আমি চলে যাই একটু আজিজুল বারী হেলাল এমপি আপনার কাছে। মানে 2.5 মাস হয়েছে প্রধানমন্ত্রী তিনি শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, বর্তমান প্রধানমন্ত্রী, এবং একটি সংসদের একটি প্রথম অধিবেশন শেষ হয়েছে। আপনারা সকলেই অংশগ্রহণ করেছেন, সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক আমরা দেখেছি সংসদ টিভিতে। 1 মাসের এই সংসদ অধিবেশনে আমরা মানে প্রথম অধিবেশনে আমরা কি পেলাম, কি হারালাম, বা আমাদের অর্জন কতটুকু একটু যদি জানি আপনার কাছ থেকে। আমি বলছি ওইটা আমি 1 মিনিট একটু স্বাস্থ্যের ব্যাপারে বলি, 1 মিনিট বলি। দেখেন আজকে কিছুক্ষণ আগের খবর হলো যে আমরা এই পর্যন্ত 1,61,00,000 শিশুকে হামের টিকা দিয়েছি, মানে প্রায় 90%, প্রায় 90%। আর 1 সপ্তাহের মধ্যে 100% শিশুকে দেব। এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্টস। তারপরে আমরা কিন্তু এই যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সারা পৃথিবীতে আছে, স্বাস্থ্য বীমা, মানে ব্যয় কমানোর জন্য। আপনি একটা বিশাল রোগের মধ্যে পড়েছেন, আপনার সে টাকা নেই, আপনার যদি বিমা করা থাকে, আমাদের এই বিমা আইনগুলো চেঞ্জ করে স্বাস্থ্য বিমাটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যত বড় অসুখ হোক না কেন আপনার ব্যয়ভারটা অনেকটা কমে যাবে, কারণ আপনি তো ইনস্টলমেন্ট দিচ্ছেনই। এই স্বাস্থ্য বিমা একটা নিউ কনসেপশন, এটা বিএনপি দিয়েছে। তারপরে আরেকটা আমরা দিয়েছি যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, যেটা ওই যে আমরা কেয়ার গিভার যেগুলো দিচ্ছি, এই চিকিৎসাটা আপনি ফ্রি পাবেন, সেখানে আপনি ওষুধও ফ্রি পাবেন। এইটা একটা আমাদের মানে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই স্লোগানের একটা অংশ। আরেকটা হলো কি জানেন, আজকে দেখবেন বিএনপি একটা বক্তব্য দিয়েছে, আমাদের ডক্টর খন্দকার মোশাররফ স্যার, তিনি বিএনপির একটা রূপরেখা দিচ্ছে যে ইংল্যান্ডের যে নিউ হেলথ ন্যাশনাল হেলথ সার্ভিস, তারই আদলে বিএনপি একটা ন্যাশনাল হেলথ সার্ভিস করতে চাচ্ছে, করবে। এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, আজকে আবার আমরা রিটারেট করলাম। সুতরাং এই স্বাস্থ্য, এবং আমরা বলছি জিডিপির 5%, স্বাস্থ্য সেবাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এবার আসুন সংসদে আপনারা দেখেছেন যে, দেখেন আমি আমার প্রায় 40 বছরের উপর রাজনৈতিক জীবন। আমি 91 সালের সংসদটা আমি প্রায় 60% সংসদ নিজে উপস্থিত, আমি সংসদ সদস্য না, গ্যালারিতে উপস্থিত ছিলাম। আর 96 সালের তো মামলার কারণে ঢুকতে পারিনি, 2001 সালে কিছুদিন দেখেছি। আর এরপরে তো আর কোনো সংসদ দেখতে সুযোগই হয়নি বিরোধী দল হিসেবে। কিন্তু 79 পার্লামেন্টকে আমরা বলি সবচেয়ে আলোকিত পার্লামেন্ট। সেখানে অনেক তুখোর রাজনীতিবিদ এবং পার্লামেন্টারিয়ানরা ছিল। তো এবার আমি সংসদ লাইব্রেরি থেকে আমাদের তুখোর পার্লামেন্ট শাহজিজুর রহমান, তারপরে সুধাংশু শেখর হাওলাদার, সুরঞ্জিত সেনগুপ্ত, এদের অনেক লেকচার আমি পড়লাম। তা আমি দেখলাম যে আমাদের এবারের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টও খুব এনলাইটেন্ড পার্লামেন্ট। এই পার্লামেন্টের আপনি জুলাই সনদ,
নিয়ে যে তর্ক বিতর্ক ডিবেট আর্গুমেন্টস আমি দেখলাম, এতে আমি নিজেও অনেক কিছু শিখলাম, আমি অনেক কিছু জানতাম না। আমার ডিবেটগুলো খুব ভালো লাগছে, অনেকেরই যারা আমরা সংসদ সদস্য এবং গ্যালারিতে যারা আছে তাদের অনেকেরই ভালো লেগেছে। অনেক কিছু জানতাম না, কিন্তু অনেক জিনিস বিজ্ঞানের মতো সব সোজা হয়ে গেল। এবং এই সংসদের একটা, এবং প্রত্যেকটা সাংসদ দেখবেন কেউ কিন্তু যে বিনা ভোটে চুরি করে বাটপারি করে ভোট না করে আসেনি, সবাইকে স্ট্রাগল করে পপুলারিটি প্রমাণ করে তারপরে এই সংসদে আসতে হচ্ছে। অর্থাৎ সবাই এখানে মানে কম্পিটেন্ট, মানে যারা এসছে, এইটার একটা দিক। আর একটা দিক হলো যে দেখেন আমাদের এই সংসদটা কিন্তু ওই যে ভয়েড অ্যান্ড অ্যাব ইনিশিউ বলে একটা ল্যাটিন শব্দ আছে, আমাদের সালাউদ্দিন ভাই খুব দেখি বারবার বলে এটা, ভয়েড অ্যাব ইনিশিউ, মানে আপনার জন্মতেই তা মৃত্যু হয়ে গেল। যেমন 73 সালের আপনার একজন ওই যে একটা অর্ডার দিয়ে আপনার সংবিধান প্রণয়ন করা হয়েছিল, ওই অর্ডার পরবর্তীতে আর দেওয়া যাবে না, তাও জন্মে ওরা মৃত্যু গেল। সেরকম একটা অবস্থা কিন্তু এবারও সৃষ্টি হয়েছে এই 24-এর পার্লামেন্টে। তার সাথে যোগ হয়েছে যে পার্লামেন্টে স্পিকার নেই, তার মানে একটা শূন্য ভ্যাকুয়াম থেকে সেখান থেকে আমরা সবাই সমস্ত রাজনৈতিক দল একটা হারমোনিয়াস কোঅপারেশন করে আমরা একটা স্পিকার নিয়োগ দিলাম, সংসদটা শুরু হলো এবং ডিবেট আর্গুমেন্টস গুলো হলো। এবং এই সংসদের কার্য উপদেষ্টা কমিটি একটা করলাম। তারপরে দেখেন আমাদের এই যে অর্ডিন্যান্স গুলো 133টা অর্ডিন্যান্স, আপনার বিল আনতে হবে এরপরে আপনার আইন করতে হবে, এর জন্য আমরা একটা কমিটি করে দিলাম। আমাদের সরকারি দল, সবকিছু মিলিয়ে সরকারি দল, তারপর দেখেন জ্বালানি চ্যালেঞ্জটা বাইরের একটা চ্যালেঞ্জ, এটা কিভাবে মোকাবেলা করব। আমরা সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি করলাম, এটা আগে আপনি কখনো দেখতে পাবেন না। অর্থাৎ ইট ইজ দ্য বিউটি অফ দিস পার্লামেন্ট। এবং সমান সংখ্যক প্রতিনিধি। এবার আবার দেখেন জুলাই সনদের ব্যাপারে অনেক মিস ইনফরমেশন আপনাদের দেওয়া হয় যে বিএনপি ইজ নট কর্ডিয়াল, কিন্তু বিএনপি সো কর্ডিয়াল। আই টোল্ড ইট মেনি টাইমস ইন ইউর টেলিভিশন, মেনি টেলিভিশনস, বিএনপি কত কর্ডিয়াল। এবার দেখেন এই জুলাই সনদকে বাস্তবায়ন করবার জন্য, বাস্তবায়ন করার যে তরিকা আছে, দুটো তরিকা। একটা তরিকা হলো সংবিধান অ্যামেন্ডমেন্টস, আর একটা তরিকা হলো প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বা প্রেসিডেন্ট অর্ডিন্যান্স। তো প্রথম তরিকাটা হলো অ্যামেন্ডমেন্টস। এই অ্যামেন্ডমেন্টস গুলো করার জন্য আমরা সরকার এবং বিরোধী দল মিলে একটা কমিটি গঠনের প্রস্তাব দিলাম। আমরা 6 জনের নাম বললাম, তাদেরও বললাম আপনারা 6 জনের নাম দেন, কিন্তু স্টিল দে আর টেকিং দেয়ার টাইমস। সো বিএনপির যে কর্ডিয়ালিটি দেখলেন, এবং অতএব সংসদটা চলছে একটা হারমোনিয়াস কোঅপারেশন হয়েছে, একটা সম্প্রীতিভাবে চলছে।